मेरे प्यारे देशवासियों नमस्कार। আমার প্রিয় দেশবাসী নমস্কার। আপনাদের জানা আছে আজ মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী, আর আমাদের দেশ তাঁর স্মৃতিতে এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করছে। আমি ভাবছিলাম যে এই সময়ে মেজর ধ্যানচাঁদের আত্মা যেখানেই থাকুক তিনি খুবই আনন্দিত বোধ করছেন, কারণ বিশ্বে ভারতের হকির ডঙ্কা বাজানোর কাজ ধ্যানচাঁদজির হকি করেছিল। আর 4 দশক পরে, প্রায় 41 বছর পরে, ভারতের যুবকেরা, ছেলে ও মেয়েরা হকিতে আবার একবার প্রাণ এনে দিয়েছেন। আর যতই পদক পাক না কেন, কিন্তু যতক্ষণ না হকিতে পদক পাওয়া যাচ্ছে, ভারতের কোনো নাগরিক বিজয়ের আনন্দ নিতে পারেন না। আর এবার অলিম্পিকে হকিতে ভারত পদক পেয়েছে 4 দশক পরে। আপনারা কল্পনা করতে পারেন মেজর ধ্যানচাঁদজির হৃদয়ে, তাঁর আত্মার, তিনি যেখানেই হন কতটা খুশি হয়ে থাকবে। আর ধ্যানচাঁদজি গোটা জীবন খেলাধুলোতেই সমর্পণ করেছেন। তাই আজ দেশের নাগরিকদের মধ্যে, আমাদের তরুণ সমাজে ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। মা বাবাও বাচ্চারা খেলাধুলোয় এগিয়ে গেলে আনন্দিত বোধ করেন। এই যে উদগ্র স্পৃহা দেখা যাচ্ছে, আমি মনে করি এটাই মেজর ধ্যানচাঁদজিকে অনেক বড় শ্রদ্ধাঞ্জলি প্রদান। সাথীরা, যখন খেলাধুলার কথা হয় তখন স্বাভাবিকভাবেই আমাদের সামনে গোটা যুব প্রজন্ম দেখতে পাই। আর যুব প্রজন্মের দিকে ভালোভাবে তাকালে কত বড় পরিবর্তন দেখতে পাওয়া যায়। যুবকদের মন বদলে গিয়েছে। আজকের যুব মানুষ ঘষা মাজা পুরনো পদ্ধতির বাইরে নতুন কিছু করতে চায়, তারা আলাদাভাবে কিছু করতে চায়। আজকের যুবকদের মন এত দিনের তৈরি পথে চলতে চায় না, তারা নতুন রাস্তা বানাতে চায়, আননোন জায়গায় পা রাখতে চায়। গন্তব্যও নতুন, লক্ষ্যও নতুন, রাস্তাও নতুন, আর আকাঙ্ক্ষাও নতুন। আর একবার মনে যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেন যুবকরা, প্রাণ দিয়ে তাতে লেগে পড়েন, দিন রাত মেহনত করেন। আমরা দেখেছি এই কিছুদিন আগে ভারত নিজেদের স্পেস সেক্টরকে ওপেন করেছে। আর দেখতে না দেখতে যুব সমাজ এই সুযোগকে ধরে নিয়েছেন, আর তার লাভ ওঠানোর জন্য কলেজের স্টুডেন্টস, ইউনিভার্সিটি, প্রাইভেট সেক্টরে কর্মরত সদ্য যুবকরা বেশি বেশি করে এগিয়ে এসেছেন। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে অনেক বেশি সংখ্যায় এমন স্যাটেলাইটস আমাদের হবে, যেগুলিতে আমাদের যুবকেরা, আমাদের ছাত্ররা, আমাদের কলেজগুলি, আমাদের ইউনিভার্সিটিজে ল্যাবে কাজ করা স্টুডেন্টসরা কাজ করেছেন। এইভাবে আজ যেদিকেই দেখুন, যে কোনো পরিবারে যান, যতই সম্পন্ন পরিবার হোক, লেখাপড়া জানা পরিবার হোক, কিন্তু যদি পরিবারে যুবকদের সঙ্গে কথা বলা যায়, তো তাঁরা কি বলছেন? নিজেদের পরিবারের পরম্পরা থেকে সরে এসে বলেন যে আমি স্টার্ট আপ বানাবো, স্টার্ট আপসে চলে যাব। অর্থাৎ রিস্ক নেওয়ার জন্য তার মন উদ্বেল হয়ে গিয়েছে। আর ছোট ছোট শহরে স্টার্ট আপ কালচারের বিস্তার হচ্ছে, আর আমি তাতে উজ্জ্বল ভবিষ্যতের সংকেত দেখতে পাচ্ছি। এই কিছুদিন আগে আমাদের দেশে খেলনার বিষয়ে আলোচনা হচ্ছিল। দেখতে দেখতে যখনই আমাদের যুবকদের নজরে বিষয়টা গেল, তারাও মনে মনে ভেবে নিলেন বিশ্বে ভারতের খেলনার পরিচয় কিভাবে তৈরি করা যায়। নতুন নতুন প্রয়োগ শুরু করলেন। আর বিশ্বে খেলনার বিরাট বড় মার্কেট রয়েছে, 6-7 লাখ কোটি টাকার মার্কেট এটা। এখন ভারতের অংশ তাতে খুবই কম, কিন্তু খেলনা কিভাবে বানানো যায়, খেলনার বৈচিত্র্য কী, খেলনার টেকনোলজি কী, চাইল্ড সাইকোলজির অনুরূপ খেলনা কেমন হবে, আজ আমাদের দেশের যুবক সেই দিকে মনোযোগ কেন্দ্রীভূত করছে, কিছু কন্ট্রিবিউট করতে চায় তারা। সাথীরা, আরেকটি কথা যা মনকে খুশিতে ভরে দিচ্ছে,
আর বিশ্বাসকে আরও মজবুত করছে। আর সেটা কি? তা কি কখনো আপনি মার্ক করেছেন? সাধারণভাবে আমাদের এটা স্বভাব হয়ে গিয়েছে, হয়ে যায়, চলো ভাই এসব চলে যায়। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার দেশের যুব মানুষ এখন সর্বশ্রেষ্ঠের দিকে নিজেরা নিজেদের কেন্দ্রীভূত করছেন, সর্বোত্তম করতে চাইছেন, সর্বোত্তম পদ্ধতিতে করতে চাইছেন। এটাও রাষ্ট্রের বিরাট বড় শক্তি হিসেবে উঠে আসবে। সাথীরা, এইবার অলিম্পিক দারুণ বড় প্রভাব ফেলতে পেরেছে। অলিম্পিকের খেলা শেষ হয়েছে, এখন প্যারাঅলিম্পিক্স চালু হয়েছে। দেশে আমাদের ক্রীড়া জগতে যা কিছু হয়েছে বিশ্বের তুলনায় হতে পারে সেটা কম, কিন্তু বিশ্বাস ভরে নেওয়ার অনেক কিছু হয়েছে। আজকাল যুবকরা কেবল স্পোর্টসের দিকেই তাকাচ্ছেন এমনটা নয়, তাঁরা এর সঙ্গে যুক্ত সম্ভাবনার দিকেও দেখছেন। তার পুরো ইকোসিস্টেমকে দেখছেন, তাঁরা তীক্ষ্ণ নজরে দেখছেন, তার সক্ষমতাকে বোঝার চেষ্টা করছেন, আর যে কোনোভাবে নিজেকে যুক্ত করতে চাইছেন। তাঁরা এখন কনভেনশনাল বিষয়গুলি বাদ দিয়ে নিউ ডিসিপ্লিনসকে বেছে নিচ্ছেন। আর আমার দেশবাসী, যখন এতটা মোমেন্টাম এসেছে, প্রত্যেক পরিবারে খেলার চর্চা শুরু হয়েছে, আপনারাই এখন আমায় বলুন, এই মোমেন্টামকে থামতে দেওয়া উচিত, আটকাতে দেওয়া উচিত কি? অবশ্যই না। আপনারাও আমার মতোই ভাবছেন হয়তো, এখন দেশে খেলা, খেলাধুলো, স্পোর্টসম্যান স্পিরিট এসব থামা উচিত নয়, কোনোভাবেই উচিত নয়। এই মোমেন্টামকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে স্থায়ী করতে হবে, প্রাণশক্তিতে ভরে দিতে হবে, নিরন্তর স্থায়ী প্রাণশক্তি দিয়ে ভরে দিতে হবে। ঘরে হোক, বাইরে হোক, গ্রামে হোক, শহরে হোক, আমাদের খেলার মাঠগুলি ভরা থাকা উচিত। খেলুক, সবাই প্রস্ফুটিত হোক। আর আপনাদের স্মরণে আছে তো, আমি লালকেল্লা থেকে বলেছিলাম সবকা প্রয়াস, অর্থাৎ সবার প্রয়াস। সবার প্রয়াসেই ভারত খেলাধুলোয় সেই উচ্চতা অর্জন করতে পারবে, সে যেটা পাওয়ার যোগ্য। মেজর ধ্যানচাঁদের মতো লোকেরা যে রাস্তা তৈরি করে দিয়েছেন, সেই পথে এগিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। বহু বছর পরে দেশে এমন একটা সময় এসেছে যখন খেলার প্রতি পরিবার হোক, সমাজ হোক, রাজ্য হোক, রাষ্ট্র হোক, এক মন নিয়ে সব মানুষ যুক্ত হচ্ছেন। আমার প্রিয় নবযুবকেরা, এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য আলাদা আলাদা রকমের স্পোর্টসের অভিজ্ঞতাও অর্জন করা জরুরি। গ্রামে গ্রামে খেলাধুলোর প্রতিযোগিতা নিরন্তর চলতে থাকা উচিত। প্রতিযোগিতাতেই খেলাধুলোর প্রসার হয়, খেলার বিকাশ হয়, খেলোয়াড়রা সেখান থেকে উঠে আসেন। আসুন, আমরা সব দেশবাসী এই মোমেন্টামকে যতটা আগে এগিয়ে নিয়ে যেতে পারি, যতটা যোগদান আমরা দিতে পারি, সবকা প্রয়াস এই মন্ত্রকে সার্থক করে দেখাই। আমার প্রিয় দেশবাসী, কাল জন্মাষ্টমীর মহোৎসব। জন্মাষ্টমীর এই উৎসব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের উৎসব। আমরা ভগবানের সব স্বরূপের সঙ্গে পরিচিত। দুষ্টু বালক কৃষ্ণ থেকে বিরাট রূপ ধারণ করা কৃষ্ণ পর্যন্ত, শাস্ত্রজ্ঞ কৃষ্ণ থেকে অস্ত্রধারী কৃষ্ণ পর্যন্ত। রূপ আছে, সৌন্দর্য আছে, মাধুর্য আছে, কোথায় কোথায় না কৃষ্ণ আছে। কিন্তু একথা আমি এই জন্য বলছি যে জন্মাষ্টমীর কিছুদিন আগে আমি এমন একটা মনোরম অভিজ্ঞতার মধ্যে কাটিয়েছি যে আমার ইচ্ছে করছে সেই কথা আপনাদের বলি। আপনাদের মনে থাকবে, এই মাসের 20 তারিখে সোমনাথ মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। সোমনাথ মন্দিরের থেকে 3-4 কিলোমিটার দূরে ভালকা তীর্থ আছে। এটা সেই ভালকা তীর্থ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর মাটিতে তার শেষ মুহূর্ত কাটিয়েছেন। এক অর্থে এই লোকের অনেক লীলার সমাপন এখানে হয়েছে।
সোমনাথ ট্রাস্ট দ্বারা এই সমগ্র ক্ষেত্রের বিকাশের অনেক রকম কাজ চলছে। আমি ভালকা তীর্থ আর সেখানে যেসব সুন্দর কাজ চলছে সেগুলির সম্পর্কে যখন ভাবছিলাম, তখনই আমার নজর গেল একটি সুন্দর আর্ট বুকের উপর। এই বইটি আমার বাড়ির বাইরে কেউ একজন আমার জন্য রেখে গিয়েছেন। তাতে ভগবান শ্রীকৃষ্ণের অনেক রূপ, অনেক সুন্দর ছবি আছে, দারুণ মনোহর ছবি আছে, আর খুব মিনিংফুল ছবি সেগুলো। আমি বইটির পাতা উল্টাতে শুরু করলে আমার জিজ্ঞাসা আরও একটু বেড়ে গেল। যখন আমি বই আর এই সব ছবিগুলো দেখি, তাতে তিনি আমার জন্য একটি বার্তা লিখেছেন। আমি সেটা পড়ে আমার মন বলছিল আমি তার সঙ্গে দেখা করি, যিনি আমার ঘরের সামনে এই বই রেখে গিয়েছেন। তার সঙ্গে আমার দেখা করা দরকার। আমার অফিস তার সঙ্গে যোগাযোগ করল। দ্বিতীয় দিন আমার সঙ্গে দেখা করার জন্য তাকে ডেকে পাঠানো হলো। এই আর্ট বুক দেখে আমার শুধু জিজ্ঞাসা ছিল, শ্রীকৃষ্ণের আলাদা আলাদা রূপ দেখে সেই জানার ইচ্ছে থেকেই আলাপ হলো যদু রানী দাসীজির সঙ্গে। তিনি আমেরিকান, জন্ম হয়েছে আমেরিকায়, লালন পালন আমেরিকায়। যদু রানী দাসীজি ইসকনের সঙ্গে যুক্ত, হরে কৃষ্ণ মুভমেন্টের সঙ্গে যুক্ত। আর তার এক বিশেষত্ব হল তিনি ভক্তি আর্টসে বিশেষ পারদর্শী। আপনারা জানেন, আর দুদিন পরে 1 সেপ্টেম্বর ইসকনের স্থাপনকর্তা শ্রীল প্রভুপাদ স্বামীজির 125তম জন্মজয়ন্তী। যদু রানী দাসী সেই কারণে ভারতে এসেছেন। আমার সামনে প্রশ্ন ছিল, তার জন্ম আমেরিকায় হয়েছে, যিনি ভারতীয় ভাবনার থেকে এত দূরে রয়েছেন, তিনি কি করে ভগবান শ্রীকৃষ্ণের এমন মনমোহন ছবি আঁকতে পারেন? তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে, কিন্তু আমি আপনাদের তার কিছু অংশ এখন শোনাতে চাই। उसका कुछ हिस्सा सुनाना चाहता हूं। जदुरानी जी, हरे कृष्णा। I have read a little about bhakti art, but tell our listeners more about it. Your passion and interest towards it is great. So, bhakti art, we have one article in the Bhakti Art Illuminations, which explains how this art is not coming from the mind or imagination, but it's from the ancient Vedic scriptures, like Brahma Samhita, Venum Karayani Patitam Skalitam Sikanda, from the Goswamis of Vrindavan, from Lord Brahma himself, Ishvara Paramakrishna Sachidananda Vigraha, how he carries a flute, how all of his senses can act for any other sense. And Srimad Bhagavatam, Baraha Bitang Natavaravapum Karnayo Karnikaram, everything. He wears a karnikar flower on his ear. He makes the impressions of his lotus feet all over the land of Vrindavan. The cowherd boys sing of his glories. His flute attracts the hearts and minds of all fortunate beings. So everything is from the ancient Vedic scriptures, and the power of the scriptures, which are coming from transcendental personalities and the pure devotees who are bringing it, the art has their power, and that's why it's transformational. It's not my power at all. Jadurani ji, I have one different type of question for you. Since 1966, in a way, and from 1976 physically, you have been associated with India for long. Will you please tell me, what does India mean to you? Prime Minister Ji, India means everything to me. I was mentioning, I think, to the Honorable President a few days ago that India has come up so much in technical advancement and following the West very well with Twitter and Instagram and iPhones and big buildings and so much facility. But I know that that's not the real glory of India. What makes India glorious is the fact that Krishna himself, the Avatari, appeared here. And all the avatars appeared here. Lord Shiva appeared here. Lord Ram appeared here. All the holy rivers are here. All the holy places of Vaishnava culture are here. And so India, especially Vrindavan, is the most important place in the universe. Vrindavan is the
source of all the Vaikuntha planets, the source of Dwarka, the source of the whole material creation. So I love India. Thank you, Jadurani ji. Hare Krishna. সাথীরা, বিশ্বের মানুষ যখন আজ ভারতীয় আধ্যাত্ম আর দর্শনের বিষয়ে এত কিছু ভাবেন, তো আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের মহান পরম্পরাগুলিকে আগে নিয়ে যাই। যা কালবাহ্য হয়ে গিয়েছে তাকে ছাড়তেই হবে, কিন্তু যেগুলি কালোত্তীর্ণ তাকে আগে নিয়ে যেতে হবে। আমরা আমাদের উৎসব পালন করব, তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকে বুঝুন, তার পিছনে অর্থকে বুঝুন। শুধু এটাই নয়, প্রত্যেক উৎসবের কোনো না কোনো বার্তা আছে, কোনো না কোনো সংস্কার আছে। আমাদের সেগুলি জানতেও হবে, বাঁচাতেও হবে। আর আগামী প্রজন্মের জন্য ঐতিহ্যের রূপে তাকে আগে বাড়াতে হবে। একবার আবার সমস্ত দেশবাসীকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, এই করোনার সময়কালে স্বচ্ছতার বিষয়ে যতগুলি কথা আমার বলা দরকার, মনে হয় তাতে কিছু খামতি রয়ে গেছে। আমার মনে হয় স্বচ্ছতার বিষয়টিকে আমাদের একটুও ঢিলে দেওয়া চলবে না। রাষ্ট্র নির্মাণে সবার প্রয়াস কিভাবে সবার বিকাশ করে তার উদাহরণ আমাদের প্রেরণাও দেয়, আর কিছু করার জন্য নতুন প্রাণশক্তিও দেয়, নতুন বিশ্বাস ভরে দেয়, আমাদের সংকল্প সাধনে উজ্জীবিত করে। আমরা এটা ভালোই জানি যে যখনই স্বচ্ছ ভারত অভিযানের কথা আসে তখনই ইন্দোরের নাম আসে, কারণ ইন্দোর স্বচ্ছতার প্রসঙ্গে নিজের একটা বিশেষ পরিচিতি তৈরি করেছে। আর সেজন্য ইন্দোরের নাগরিকেরা অভিনন্দনের যোগ্য। আমাদের এই ইন্দোর কয়েক বছর ধরেই স্বচ্ছ ভারত র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানে রয়েছে। এখন ইন্দোরের লোকেরা স্বচ্ছ ভারতে এই র্যাঙ্কিংয়ে সন্তুষ্ট হয়ে বসে না থেকে আরও আগে এগোতে চান, নতুন কিছু করতে চান। তাঁরা ভেবে নিলেন তাঁরা ওয়াটার প্লাস সিটি বানিয়ে রাখতে প্রাণ মন দিয়ে লেগে পড়েছেন। ওয়াটার প্লাস সিটি অর্থাৎ এমন একটি শহর যেখান থেকে ট্রিটমেন্ট না হয়ে কোনো নিকাশি বর্জ্য কোনো সার্বজনিক জলধারায় ফেলা হবে না। সেখানে নাগরিকেরা নিজেরা উদ্যোগ নিয়ে নিজেদের নালাকে নিকাশি নালার সঙ্গে যুক্ত করেছেন, স্বচ্ছতা অভিযানও চালিয়েছেন। আর সেই কারণে সরস্বতী আর কানহা নদীগুলিতে মেশার নোংরা জল অনেক কমে গিয়েছে আর উন্নতি দেখা যাচ্ছে। আজ যখন আমাদের দেশে স্বাধীনতার অমৃত মহোৎসব পালিত হচ্ছে, তখন আমাদের এটাও দেখতে হবে যে স্বচ্ছ ভারত অভিযানের সংকল্পকে আমাদের কখনোই ধীরে করা চলবে না। আমাদের দেশে যত বেশি শহর ওয়াটার প্লাস সিটি হবে, স্বচ্ছতা ততই বাড়বে। আমাদের নদীগুলিও পরিষ্কার থাকবে, আর জল বাঁচানোর এক মানবিক দায়িত্ব পালনের অভ্যাসও তৈরি হবে। বন্ধুরা, আমার সামনে একটি উদাহরণ এসেছে বিহারের মধুবনী থেকে। মধুবনীতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কৃষি বিশ্ববিদ্যালয় আর স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র মিলে একটি দারুণ প্রয়াস নিয়েছে। তার লাভ কৃষকদের তো হচ্ছেই, এর দ্বারা স্বচ্ছ ভারত অভিযানেও নতুন শক্তি পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপের নাম সুক্ষেত মডেল। সুক্ষেত মডেলের উদ্দেশ্য গ্রামে দূষণ কম করা। এই মডেল অনুযায়ী গ্রামের কৃষকদের থেকে গোবর আর ক্ষেত ও ঘর থেকে পরিত্যক্ত আবর্জনা একসঙ্গে করা হয়, আর তার বদলে গ্রামবাসীদের রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য পয়সা দেওয়া হয়। যে আবর্জনা গ্রামে একত্রিত হয় তাকে ব্যবহার করার জন্য ভার্মি কম্পোস্ট বানানোর কাজ করা হচ্ছে। অর্থাৎ সুক্ষেত মডেলে 4টি লাভ তো সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। এক তো গ্রামের দূষণ থেকে মুক্তি, দ্বিতীয় গ্রামের আবর্জনা থেকে মুক্তি, তৃতীয় গ্রামবাসীদের রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য পয়সা দেওয়া, আর চতুর্থ গ্রামের কৃষকদের জৈব সার।
আপনারা ভাবুন, এমন ধরনের প্রয়াস আমাদের গ্রামগুলির শক্তিকে কত বেশি বাড়াতে পারে। এটাই তো আত্মনির্ভরতার বিষয়। আমি দেশের প্রত্যেক পঞ্চায়েতকে বলবো, এমন কিছু করতে নিজেদের এলাকায় অবশ্যই যেন করে। আর সাথীরা, যখন আমরা একটি লক্ষ্য নিয়ে বেরিয়ে পড়ি না, তো আমাদের ফলাফল পাওয়াও নিশ্চিত হয়ে যায়। এখন দেখুন, আমাদের তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কাঞ্জিরঙ্গলাল পঞ্চায়েত। দেখুন এই ছোট পঞ্চায়েত কি করেছে। এখানে আপনারা ওয়েস্ট থেকে ওয়েলথের একটি মডেল দেখতে পাবেন। এখানে গ্রাম পঞ্চায়েত স্থানীয় মানুষদের সঙ্গে মিলে আবর্জনা থেকে বিদ্যুৎ বানানোর একটি লোকাল প্রজেক্ট নিজেদের গ্রামে লাগিয়ে দিয়েছে। গোটা গ্রাম থেকে আবর্জনা একসঙ্গে করা হয়, তার থেকে বিদ্যুৎ তৈরি করা হয়, আর অতিরিক্ত প্রোডাক্টসকে কীটনাশক হিসেবে বিক্রিও করা হয়। গ্রামের এই পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা হলো প্রতিদিন 2 টন আবর্জনার পরিশোধন। এর থেকে তৈরি বিদ্যুৎ গ্রামের স্ট্রিট লাইটস আর অন্য প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। এর দ্বারা পঞ্চায়েতের পয়সা তো বাঁচছে, আর সেই পয়সা বিকাশের অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। এখন আমাকে বলুন, তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার এই ছোট একটা পঞ্চায়েত সব দেশবাসীকে কিছু না কিছু করার প্রেরণা দেয় কি দেয় না? কামাল করে দিয়েছেন না আপনারা? আমার প্রিয় দেশবাসী, মনের কথা এখন ভারতের সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তেও মনের কথা নিয়ে চর্চা হয়। আর বিদেশে বসবাসকারী আমাদের ভারতীয় বংশোদ্ভূতরাও আমাকে অনেক নতুন নতুন তথ্য পাঠাতে থাকেন। আর আমারও কখনো মনের কথায় যে অদ্ভুত কর্মসূচি চলে, সেগুলি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। আজও আমি আপনাদের সঙ্গে কয়েকজন এমন মানুষের পরিচয় করাবো, কিন্তু তার আগে আমি আপনাদের একটি অডিও শোনাতে চাই। একটু মনোযোগ দিয়ে পুরোটা শুনবেন। मैं आपको एक ऑडियो सुनाना चाहता हूँ, थोड़ा गौर से सुनिएगा। रेडियो यूनिटी 90 FM, रेडियो यूनिटी 90 FM। नमो नमः सर्वेभ्यः। मम नाम गंगा। भवन्तु शृण्वन्तु रेडियो यूनिटी 90 FM, एक भारत श्रेष्ठ भारत। अहम् एकता मूर्तेयाः मार्गदर्शिका एवं रेडियो यूनिटी माध्यमे आर्जे अस्मि। अद्य संस्कृत दिनम् अस्ति। सर्वेभ्यः बहवः शुभकामनाः अस्ति। सरदार वल्लभभाई पटेल महोदयस्य लोहपुरुषः इति उच्यते। 13विंशतिसहस्रतमे वर्षे लोहसङ्ग्रहस्य अभियानं प्रारब्धम्। 34 टन् परिमितं लोहस्य गलनं कृतम्। झारखण्डस्य एकः कृषकः मृद्गरस्य दानं कृतवान्। भवन्तु शृण्वन्तु रेडियो यूनिटी 90 FM, एक भारत श्रेष्ठ भारत। रेडियो यूनिटी 90 FM, रेडियो यूनिटी 90 FM। साथियों, বন্ধুগণ, ভাষাটা তো সম্ভবত আপনারা বুঝে গেছেন। এটা রেডিওতে সংস্কৃতে কথা বলা হচ্ছে, আর যিনি কথা বলছেন তিনি হলেন আরজে গঙ্গা। আরজে গঙ্গা গুজরাটের রেডিও জকিদের গ্রুপের একজন সদস্যা। তার আরও সাথীরা রয়েছেন আরজে নীলম, আরজে গুরু এবং আরজে হেতল। এরা সবাই মিলে গুজরাটে কেওড়িয়াতে এই সময় সংস্কৃত ভাষার মান বৃদ্ধির কাজ করে চলেছেন। আর আপনারা তো জানেন, এই কেওড়িয়া সেখানেই যেখানে বিশ্বের সর্বোচ্চ স্ট্যাচু, আমাদের দেশের গৌরব, স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে। সেই কেওড়িয়ার কথা আমি বলছি। আর এরা সবাই এমন রেডিও জকি যারা একসঙ্গে অনেক ভূমিকা পালন করেন। এরা গাইড রূপেও নিজেদের পরিষেবা দেন, আর পাশাপাশি কমিউনিটি রেডিও ইনিশিয়েটিভ রেডিও ইউনিটি 90 FM এর সঞ্চালনাও করেন। এই আরজেরা তাঁদের শ্রোতাদের সঙ্গে সংস্কৃত ভাষায় কথা বলেন, তাঁদের সংস্কৃতে তথ্য দেন। বন্ধুগণ, আমাদের দেশে সংস্কৃত সম্পর্কে বলা হয়েছে, অমৃতম সংস্কৃতম মিত্র সরসম সরলম বচ একতা মূলকম রাষ্ট্রে জ্ঞান বিজ্ঞান পোষকম। অর্থাৎ আমাদের সংস্কৃত ভাষা সরস, সরল।
সংস্কৃত নিজস্ব দর্শন, নিজস্ব সাহিত্যের মাধ্যমে এই জ্ঞান, বিজ্ঞান আর দেশের একতাকেও লালন করে, তাকে মজবুত করে। সংস্কৃত সাহিত্যে মানবতা আর জ্ঞানের এমনই দিব্য দর্শন যা প্রত্যেককেই আকর্ষণ করতে পারে। সম্প্রতি আমি কয়েকজন এমন মানুষ সম্পর্কে জানতে পেরেছি যাঁরা বিদেশে সংস্কৃত পড়ানোর মাধ্যমে প্রেরণা দেওয়ার কাজ করছেন। এমনই একজন ব্যক্তি হলেন শ্রীযুক্ত রটগার কোর্টেনহার্স্ট, যিনি আয়ারল্যান্ডে সংস্কৃতের প্রখ্যাত পণ্ডিত এবং শিক্ষক, আর সেখানে ছেলে মেয়েদের সংস্কৃত পড়ান। এদিকে আমাদের প্রাচ্যে ভারত আর থাইল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ককে মজবুত করতে সংস্কৃত ভাষারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডক্টর চিরাপত প্রচণ্ড বিদ্যা এবং ডক্টর কুসুমা রক্ষামণি, এরা দুজনেই থাইল্যান্ডে সংস্কৃত ভাষার প্রচার প্রসারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁরা থাই এবং সংস্কৃত ভাষায় তুলনামূলক সাহিত্যের রচনাও করেছেন। এমনই একজন প্রফেসর আছেন শ্রী বরিস জাখরিন। রাশিয়াতে মস্কো স্টেট ইউনিভার্সিটিতে তিনি সংস্কৃত পড়ান। তিনি অনেক গবেষণাপত্র আর গ্রন্থ প্রকাশ করেছেন। তিনি অনেক বই সংস্কৃত থেকে রুশ ভাষায় অনুবাদও করেছেন। এভাবে সিডনি সংস্কৃত স্কুল অস্ট্রেলিয়ার সেই মুখ্য প্রতিষ্ঠানগুলির অন্যতম যেখানে ছাত্রছাত্রীদের সংস্কৃত ভাষা পড়ানো হয়। এই স্কুল বাচ্চাদের জন্য সংস্কৃত গ্রামার ক্যাম্প, সংস্কৃত নাটক আর সংস্কৃত দিবসের মতো কর্মসূচির আয়োজনও করে। বন্ধুগণ, সম্প্রতি যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার ফলে সংস্কৃত নিয়ে একটি নতুন সচেতনতা সৃষ্টি হয়েছে। এখন আমাদের এই লক্ষ্যে আরও উদ্যোগ নেওয়ার সময় এসেছে। আমাদের ঐতিহ্যের সংরক্ষণ, একে সামলে রাখা, নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া আমাদের সকলের কর্তব্য। আর ভবিষ্যৎ প্রজন্মের এর ওপর অধিকারও রয়েছে। এখন সময় এসেছে এসব কাজের জন্য সকলের প্রচেষ্টা আরও বাড়াতে হবে। বন্ধুগণ, আপনারা যদি এরকম উদ্যোগ নেওয়া কোনো ব্যক্তি সম্পর্কে জানতে পারেন, এরকম কারো ব্যাপারে জানলে অনুগ্রহ করে #সেলিব্রেটিং সংস্কৃতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাদের সম্পর্কে তথ্য অবশ্যই জানান। আমার প্রিয় দেশবাসী, আগামী কিছুদিনের মধ্যেই বিশ্বকর্মা জয়ন্তীও আসতে চলেছে। ভগবান বিশ্বকর্মাকে আমাদের দেশে বিশ্বের সৃজন শক্তির প্রতীক মানা হয়। যিনি নিজের দক্ষতা দিয়ে কোনো কিছু নির্মাণ করেন, সৃষ্টি করেন, তা সে সেলাই সূচি শিল্প হোক, সফটওয়্যার হোক কিংবা স্যাটেলাইট, এই সবই ভগবান বিশ্বকর্মার অবদান। বিশ্বে কোনো স্কিলের পরিচয় আজ নতুন পদ্ধতিতে হোক না কেন, কিন্তু আমাদের ঋষিরা তো হাজার হাজার বছর ধরে স্কিল এবং স্কেলের ওপর জোর দিয়েছেন। তারা স্কিলকে, দক্ষতাকে, কর্মকুশলতাকে আস্থার সঙ্গে জুড়ে আমাদের জীবন দর্শনের অংশ করে তুলেছেন। আমাদের বেদগুলিতেও অনেক সূক্তি ভগবান বিশ্বকর্মাকে সমর্পণ করা হয়েছে। সৃষ্টির যত বড় বড় উদ্ভাবন, যত নতুন আর বড় কাজ হয়েছে, আমাদের শাস্ত্রগুলিতে তাঁর শ্রেয় ভগবান বিশ্বকর্মাকেই দেওয়া হয়েছে। এটা একভাবে এই ভাবনার প্রতীক হয়ে উঠেছে যে বিশ্বে যত ডেভেলপমেন্ট এবং ইনোভেশন হয় তা স্কিলসের মাধ্যমেই হয়। ভগবান বিশ্বকর্মার জয়ন্তী আর তাঁর পুজোর পেছনে এই ভাবনা রয়েছে। আর আমাদের শাস্ত্রে এ কথাও বলা হয়েছে যে বিশ্বস্য কৃতে যস্য কর্ম ব্যাপার স বিশ্বকর্মাঃ, অর্থাৎ যিনি সৃষ্টি এবং নির্মাণ সংক্রান্ত সমস্ত কাজ করেন তিনি বিশ্বকর্মা। আমাদের শাস্ত্রগুলির দৃষ্টিকোণ থেকে আমাদের চারপাশের নির্মাণ এবং সৃষ্টির সঙ্গে জড়িত যত স্কিলড দক্ষ মানুষ রয়েছেন তিনি ভগবান বিশ্বকর্মার ঐতিহ্য। তাঁকে ছাড়া আমরা নিজেদের জীবনের কল্পনাও করতে পারি না। আপনারা ভেবে দেখুন, আপনাদের বাড়িতে বিদ্যুতের কোনো সমস্যা হলে আপনারা যদি কোনো ইলেকট্রিশিয়ান না পান তাহলে কি হবে? আপনারা কত বড় সমস্যায় পড়বেন। আমাদের জীবন এমনি অনেক স্কিলড মানুষের সাহায্যেই চলে। আপনি নিজের চারপাশে তাকান, যারা লোহার কাজ করেন, যারা মাটির বাসন বানান,
কাঠের কাজ করেন, বিদ্যুতের কাজ করেন, বাড়ি রং করেন, সাফাইয়ের কাজ করেন, কিংবা মোবাইল ল্যাপটপের রিপেয়ার করেন যে বন্ধুরা, প্রত্যেকেই তাদের স্কিলের মাধ্যমেই পরিচিত হন। আধুনিক স্বরূপে তাঁরাও বিশ্বকর্মাই। কিন্তু বন্ধুগণ, এর আরেকটি দিকও রয়েছে, আর তা কখনো কখনো চিন্তাও করায় যে দেশে যেখানকার সংস্কৃতিতে, ঐতিহ্যে, ভাবনায় দক্ষতাকে, স্কিল ম্যান পাওয়ারকে ভগবান বিশ্বকর্মার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, সেখানে পরিস্থিতি কিভাবে বদলে গেছে। এক সময়ে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবনে কর্মকুশলতার অনেক বড় প্রভাব থাকত। কিন্তু দাসত্বের দীর্ঘকালখণ্ডে দক্ষতাকে এরকম সম্মান দেওয়ার ভাবনা ধীরে ধীরে বিস্মৃত হয়ে গেছে। মনোভাব এমন বদলে যায় যে কর্মকুশলতা নির্ভর কাজগুলিকে ছোট মনে করা হতে থাকে। আর এখন দেখুন, গোটা বিশ্ব সবচাইতে বেশি দক্ষতা বা স্কিলের ওপর জোর দিচ্ছে। ভগবান বিশ্বকর্মার পূজাও নিছক আনুষ্ঠানিকতায় সম্পূর্ণ হয়নি। আমাদের কর্মকুশলতাকে সম্মান করতে হবে, দক্ষ হওয়ার জন্য পরিশ্রম করতে হবে, দক্ষ হওয়ার জন্য গর্বিত হতে হবে। যখন আমরা কিছু না কিছু নতুন করি, কিছু ইনোভেট করি, কিছু এমন সৃষ্টি করতে হবে যাতে সমাজের ভালো হয়, মানুষের জীবন সহজ হয়, তবে আমাদের বিশ্বকর্মা পূজা সার্থক হবে। আজ বিশ্বে স্কিল্ড ব্যক্তিদের জন্য সুযোগের অভাব নেই। প্রগতির কত না পথ আজ স্কিলস থেকে গড়ে উঠছে। তাহলে আসুন এবার আমরা ভগবান বিশ্বকর্মার পূজায় আস্থার পাশাপাশি তার বার্তাকেও আপন করে নেওয়ার সংকল্প নিই। আমাদের পূজার মনোভাব এটাই হওয়া উচিত যে আমরা স্কিলের গুরুত্বটা বুঝব, আর স্কিল্ড ব্যক্তিদের তিনি যে কাজই করুন না কেন তাদের সম্পূর্ণ সম্মানও জানাব। আমার প্রিয় দেশবাসী, এই সময় স্বাধীনতার ৭৫তম বর্ষের এবছর তো আমাদের প্রতিদিন সংকল্প নিতে হবে, নতুনভাবে ভাবতে হবে, আর কিছু নতুন করার জন্য নিজেদের উদ্দীপনা বাড়াতে হবে। আমাদের ভারত যখন স্বাধীনতার শতবর্ষ পালন করবে, তখন আমাদের এই সংকল্পই তার সাফল্যের ভিত্তিতে পরিলক্ষিত হবে। সেজন্য আমাদের এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। আমাদের এতে যত বেশি সম্ভব অবদান রাখতে হবে। আর এই প্রচেষ্টাগুলির মাঝে আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে, ওষুধও কড়াকড়িও। দেশে ৬২ কোটিরও বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়ে গেছে, কিন্তু তবু আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর হ্যাঁ, সব সময়ের মতো যখনই আপনারা কিছু নতুন করেন, নতুন ভাবেন, তখন তাতে আমাকেও অবশ্যই সামিল করবেন। আমি আপনাদের চিঠি আর মেসেজের অপেক্ষায় থাকব, এই আশা রেখে আপনাদের সবাইকে আগামী উৎসবগুলির জন্য আরেকবার অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। पर्वों की एक बार फिर ढेरों बधाइयां, बहुत बहुत धन्यवाद। नमस्कार।